আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা উচ্চারণের নিয়মের প্রশ্নের সাথে অথবা হিসেবে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে শব্দের শুদ্ধ উচ্চারণ নির্ণয় করা। 8টি শব্দ থেকে 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ নির্ণয় করতে হয়। আর এই নির্ণয় করতে গিয়ে তোমাদের অনেক সমস্যায় পড়তে হয়, অনেকগুলো নিয়ম মাথায় রাখতে হয়। তা আজকে আমি সহজ করে দেখাবো উচ্চারণ নির্ণয় কীভাবে করতে হয়। দেখো, কোনো শব্দে যদি দীর্ঘ ও অথবা দীর্ঘ ঔকার থাকে সেক্ষেত্রে হ্রস্ব ও অথবা হ্রস্ব ঔকার লিখতে হবে। যেমন দেখো, ও সা কী হবে? ওষা। দীর্ঘ ঔকার হলে যেমন ধু। কোনো শব্দে দীর্ঘ ই বা দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার লিখতে হয়। যেমন হবে ঈদ। তারপর দীর্ঘ ইকার দিয়ে আমরা লিখি নদী। কোনো শব্দে যদি ওই থাকে বা ঐকার থাকে সেক্ষেত্রে ও হ্রস্বই অথবা ওকার হ্রস্বই লিখতে হয়। যেমন দেখো, সই সব, এখানে ঐকার আছে, তাহলে কি হবে? সই সব। তারপর যেমন ঐতিহ্য, এখানে কি হবে? ওই ছ। এইভাবে কোনো শব্দে যদি ঔকার বা ঔকার থাকে সেক্ষেত্রে ও হ্রস্ব অথবা ও হ্রস্ব লিখতে হবে, ওকার হ্রস্ব লিখতে হবে। যেমন হচ্ছে কি হবে? শোন দোর জো। যেমন হচ্ছে ঔষধ, কি হবে? ঔষধ। কোনো শব্দে যদি অন্তস্থ জ থাকে সেক্ষেত্রে বর্গীয় জ লিখতে হবে, আর বর্গীয় জ থাকলে বর্গীয় জ লিখতে হবে। কোনো শব্দে মূর্ধন্য ন থাকলে দন্তন্য লিখতে হবে। যেমন যত, কি হবে? যত। তারপর মূর্ধন্য ন, যেমন হচ্ছে কারণ, কি হবে? কারণ। কোনো শব্দে রি থাকলে বয়সন্য রসিকা দিয়ে লিখতে হয়। যেমন ঋণ। প্রিয় শিক্ষার্থীরা, কোনো শব্দে যদি অনুস্বার থাকে সেক্ষেত্রে উ লিখতে হয়। যেমন দেখো, অংশ, কি লিখবে? ও অংশ। কোনো শব্দে যদি ক্ষীয় থাকে, এটা আমি আগেও বলেছি যে ক্ষীয় থাকলে শব্দে প্রথমে ক্ষীয় থাকলে খ লিখতে হয়, আর শব্দের মধ্যে বা শেষে থাকলে ক খ লিখতে হয়। যেমন দেখো, ক্ষমা, এর উচ্চারণ কি হবে? ক্ষমা। এর কি হবে? ও খো।
এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে উচ্চারণে মূর্ধন্য স এর ব্যবহার হয় না। তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এই তিনটা স এর যে কোনো একটা থাকলে অধিকাংশ সময় তালব্য স লিখতে হয়, মূর্ধন্য স কখনোই হবে না। আর কখনো কখনো দন্ত স লিখতে হয়। দন্ত স কখন হয় তার একটা নিয়ম দিয়েছে এখানে। এছাড়া এস অথবা আরবিতে সিন থাকলে দন্ত স লিখতে হয়। আর এসএইচ অথবা আরবিতে শিন যদি থাকে সেক্ষেত্রে তালব্য স লিখতে হয়। তাহলে দন্ত স কখন লিখতে হয়? তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এর সাথে যদি ত, থ, দন্ত ন, মূর্ধন্য ন, ল এই বর্ণগুলোর কোনো একটা যুক্ত হয় অথবা র, রফালা, রিকার যুক্ত হয় সেক্ষেত্রে দন্ত স হবে, কখনোই তালব্য স হবে না। এবার দেখো তালব্য স-এর সাথে রফালা যুক্ত হয়েছে, কি হবে? শ্রম। ত থাকলে যেমন দেখো আস তে, দন্তন্য দিয়ে দেখো প্রশ্ন, কি হবে? প্রশ্ন। যদিও প্রশ্ন এটাও শুদ্ধ, তবে উচ্চারণ অনুযায়ী এটা হবে। তারপর খণ্ডে ত থাকলে ত হবে, যেমন দেখো সৎ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখাবো বর্গীয় জ ইও থাকলে সেক্ষেত্রে কি লিখতে হবে? গ চন্দ্রবিন্দু। এর সাথে আকার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে গ জ ফলা হবে। যেমন জ্ঞান, কি হবে? জ্ঞান। শব্দের প্রথমে যদি হয়, শব্দের মধ্যে বা শেষে যদি হয় সেক্ষেত্রে গ শেষেরটি ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে এবং জ ফলা হবে। যেমন দেখো জ্ঞান। যদি হয় বিজ্ঞ সেক্ষেত্রে হবে বিজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, এবার হয়ের সাথে রিকার থাকলে কি হবে? এইচ আর আই হবে, যেমন হচ্ছে হৃদয়, এর উচ্চারণ হবে এইচ আর আই। অথবা কেউ যদি এটা যুক্ত করে লিখে তাহলে হবে হৃদয়। তারপর হয়ের সাথে জফলা হলে সেক্ষেত্রে কি হবে? বর্গীয় জ ঝ লিখতে হবে, যেমন হচ্ছে সহ্য, এইভাবে বাহ্য, বাহ্যিক অনেক শব্দ, উহ্য। তারপর হযোগ মূর্ধন্য ন বা দন্তন্য হলে সেক্ষেত্রে হবে ন। যেমন দেখো কি হবে উচ্চারণ? চিন হো। তারপর মূর্ধন্য ন দিয়ে দেখায় অপরাণ ও। হর সাথে যদি ম যুক্ত হয় তার মানে হচ্ছে কি হবে? এম এইচ ম হবে। যেমন দেখো ব্রাহ্মণ, কি হবে? ব্রাহ্মণ। যদি হয়
ব্রহ্ম, তাহলে হবে ব্রহ্ম, এরকম। তারপর দেখো হয়ের সাথে যদি রফলা যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? আর এইচ, যেমন হচ্ছে কি হবে উচ্চারণ? আকার হ্রাস, অথবা কেউ এটা এইভাবে লিখলেও হবে। হয়ের সাথে যদি ব যুক্ত হয়, সেক্ষেত্রে লিখতে হবে ও ভ অথবা রসু ভ। এখন প্রশ্ন, কখন এটা লিখতে হবে, কখন এটা লিখতে হবে? হয়ের আগে যদি স্বরে অ অথবা আ থাকে সেক্ষেত্রে এটা লিখতে হবে, তার মানে এই নিয়ম অনুসারে এটা। আর হয়ের আগে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি থাকে, মানে স্বরে অ স্বরে আ বাদে অন্য কোনো স্বরধ্বনি থাকলে সেক্ষেত্রে হ্রস্ব ও ভ লিখতে হবে। যেমন দেখো আমরা এটার উচ্চারণ করব আও ভান। যেমন হ্রস্ব ই দিয়ে একটা উদাহরণ দেই, এর উচ্চারণ হবে জিও ভা। এরকমভাবে বিহবল ইত্যাদি শব্দ রয়েছে। তারপর বিসর্গ, এই বিসর্গ শব্দের মাঝখানে থাকলে কি হবে এবং শেষে থাকলে কি হবে? শেষে থাকলে সাধারণত ওকারান্ত হবে, যেমন হচ্ছে প্রধা, এর উচ্চারণ হবে প্রধা ন তো। মাঝখানে হলে, মধ্যে হলে কি হবে? মধ্যে হলে বিসর্গের পরে যে বর্ণটি থাকবে সে বর্ণটির দীপ্ত উচ্চারণ হবে। যেমন একটি শব্দ নিঃশেষ, নিঃশেষ। প্রিয় শিক্ষার্থীরা, হয়ের সাথে যদি ল যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? এল এইচ হবে। যেমন হচ্ছে আমরা এর উচ্চারণ কি করব? আল হাদ, এরকম উচ্চারণ করব। তারপর ইও এর সাথে যদি চ ছ বর্গে জ ঝ এই বর্ণগুলো যুক্ত হয় সেক্ষেত্রে ইওর উচ্চারণ হবে না, হবে দন্তন্য। তার মানে দন্তন্য চ এরকম হবে, অথবা দন্তন্য ছ দন্তন্য বর্গে জ দন্তন্য ঝ। দেখো যেমন পঞ্চ বা পঞ্চম, এর উচ্চারণ কী হবে? পঞ্চম। তারপর ছয়ের সাথে যুক্ত হলে লাঞ্ছিত, কি হবে? লাঞ্ছিত। তারপর বর্গীয়র সাথে যুক্ত হলে গঞ্জ অথবা গঞ্জ, এরকম উচ্চারণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে জ ফলার নিয়মগুলো। জ ফলা যদি ফলাগুলো সাধারণত শব্দের মাঝখানে বা শেষে হলে যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হয়, কিন্তু জ ফলা সাথে শব্দের প্রথমে জ ফলা হলে সেক্ষেত্রে লিখতে হবে জ ফলা আকার।
যেমন ব্যক্ত, এর উচ্চারণ কী হবে? ব্যক্ত। কিন্তু যদি জফলার সাথে আকার থাকে কোনো শব্দে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন কি হবে? বেহত। প্রিয় শিক্ষার্থীরা, রফলা, আমরা জানি যে রফলাগুলো শব্দের প্রথমে হলে উচ্চারণ হয় না, কিন্তু শব্দের মধ্যে বা শেষে হলে যে বর্ণের সাথে যুক্ত হয় সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। রফলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হবে, সাথে সাথে রফলার উচ্চারণও হবে। যেমন আমরা লিখলাম ছাত্র, এখানে কোথায় যুক্ত হয়েছে? শব্দের শেষে, তাহলে উচ্চারণ হবে ছাত, তার মানে তয়ের উচ্চারণ হবে, আবার রফলা উচ্চারণ হবে, ছাত্র, মিত্র ইত্যাদি শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে উচ্চারণ নির্ণয়ের সহজ টেকনিক। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।